নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। মীমাংসা যে পাঠ পর্বটা ছিল তার আজ দ্বিতীয় পাঠ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। পাশাপাশি চারটি গাছ মাটির ওপর দাঁড়িয়ে, খেজুর গাছ, আমড়া গাছ, নিম গাছ, লঙ্কা গাছ। সবাই একই সূর্যের তাপ, আলো, তেজ পাচ্ছে, একই মাটির রস টানছে, একই জল বাতাসে উজ্জীবিত হচ্ছে, কিন্তু ভিন্ন তত্ত্ব ছড়াচ্ছে। খেজুর গাছ বলছে মাটির স্বাদ মিষ্ট, আমড়া গাছ বলছে মাটির স্বাদ টক, নিম গাছ তক্ষুনি বলছে মাটির স্বাদ তো তিতা, লঙ্কা গাছ বলছে মাটির স্বাদ ঝাল। কেউ কিন্তু মিথ্যা কথা কেউ বলছে না, যেটা যে পাচ্ছে সেটাই সে বলছে, সে সেটার কথাই বলে চলেছে অবিরত। মাটিতে কিন্তু সব স্বাদই আছে। চার অন্ধ ব্যক্তি হাতি কেমন বুঝতে গেছে। কেউ হাতির লেজ ধরেছে, কেউ ধরেছে কান, কেউ বা সুর, কেউ বা দাঁত। যে লেজ ধরেছে সে বলছে হাতির দড়ির মতো, যে কান ধরেছে সে বলছে হাতি কুলোর মতো, যে সুর ধরেছে সে বলছে হাতি হোজ পাইপের মতো, যে দাঁত ধরেছে সে বলছে হাতি শুকনো কাঠের মতো। পুরোটা বোঝার ক্ষমতা তাদের নেই। একটা খোলা জায়গায় একটা বিছান পাত্রে ইতস্তত ছড়িয়ে রাখা রয়েছে কিছু মণিমুক্ত, কিছু কচুর টুকরো। এক পাশে মধুর উন্মুক্ত পাত্র, আর এক পাশে আছে বিষ্ঠা। জহরি যদি আসে মণি মুক্তগুলি নিয়ে যাবে, অন্যদিকে তাকাবে না। শুয়োর যদি আসে তবে কিন্তু কচুর টুকরোগুলি মহানন্দে খেয়ে যাবে, অন্যদিকে গুরুত্ব দেবে না। মৌমাছি যদি আসে সে মধুই নিয়ে যাবে, মধুর সুগন্ধই তাকে আকৃষ্ট করবে। বিষ্ঠার ওপর হুমড়ি খেয়ে পড়ে থাকবে না। সূর্যের রং নির্মল বিশিষ্ট করলে 7টি রং বিভক্ত হয়ে যাবে, লাল, নীল, সবুজ, হলুদ ইত্যাদি নামধনু রঙে। যদি রঙিন চশমা পরে সূর্যকে দেখতে চায়, আর যার চশমা রঙে রাঙানো সূর্যকে দেখবে, চশমার সংস্কার মুক্ত চোখ দিয়ে দেখলে সর্বমালিন্য মুক্ত শুভ্র বর্ণটাই দৃষ্টিগোচর হবে। অর্থাৎ চলার পথে সর্বক্ষেত্রে আমরা আমাদের যার যার মনের চাহিদা, প্রবণতা, ভালো লাগা, ভালো মন্দ বিচার গ্রহণ বর্জন করে থাকি পরস্পর ঠকাঠকির কারণেই এইখানে। 60-এর দশকের শেষের দিকে কড়া চাবুকের নিয়মিত সম্পাদক অর্জিত ভট্টাচার্যের সরিয়ে আমাদেরকে সম্পাদনার দায়িত্ব দেওয়া হয়। পত্রিকার সম্পাদকের নাম অপরিবর্তিত রেখে পরবর্তীকালে আমাদেরকেই সেই দায়িত্ব পালন করে যেতে হয়েছে, নিজেকে আড়াল রেখে পরম পিতার নির্দেশে। তত্ত্ব জিজ্ঞাসার লেখিকা পরম ভক্ত কনকপ্রভা দেবী ক্যাসেট থেকে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন ভাষণ লিপিবদ্ধ করে আমাকে দিয়েছিলেন। বই আকারে বারবার তিনি কিনে দেখেন। আমি সেগুলোকে সাজিয়ে উপযুক্ত প্রশ্ন সংযোজন ঘটিয়ে তার গ্রন্থনা, সম্পাদনা, মায় নামকরণ, মুগ্ধবন্ধ ভূমিকা সহ প্রকাশের ব্যবস্থা করি। কিন্তু বইটির কোথাও আমার নাম গন্ধ পাওয়া যাবে না। লেখিকার সন্নিবন্ধ অনুব্রত থাকা সত্ত্বেও আমি আমার নাম লেখিনি। সুশীল মুখার্জি সন্তান্তর কর্মী বাহিনীর অধ্যক্ষ। 80-র দশকের শেষের দিক হবে দলবল নিয়ে ঠাকুরের কাছে গিয়ে অভিযোগ জানালে ঠাকুর চিত্তদার ভাষণে নেতাজি সম্বন্ধে অনেক কথা বলে। তার জন্য মাঠে ময়দানে প্রচারে গিয়ে আমাদের অসুবিধা পড়তে হয়, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, যার ঠিকমতো জবাব আমরা দিতে পারি না। তুমি চিত্তদাকে নিষেধ করে দাও, নেতাজি ঠিকমতো জবাব আমরা দিতে পারি না। তুমি চিত্তদাকে নিষেধ করে দিও, নেতাজি সম্বন্ধে যেন কিছু না বলে। ঠাকুর শুনে চুপ করে রইলেন। সুশীল মুখার্জি আবার ওই আবেদনের পুনরাবৃত্তি করলো, তখন ঠাকুর নিরুত্তর। এইবার সুশীল মুখার্জি কৌশল করে ঘুরিয়ে প্রস্তাব রাখলো, ঠাকুর আমরাও তাহলে নেতাজি সম্বন্ধে চিত্তদার ওই বক্তব্যগুলি পোস্টার হ্যান্ডবিলের মাধ্যমে প্রচার করি।
এতক্ষণে ঠাকুর মুখ খুললেন, গম্ভীর মুখে বললেন, না, ওটা ওর থাক। একদিন আলোচনা চক্রের বিপ্লবী কর্মীরা দল বেঁধে ঠাকুরের কাছে গিয়ে দাবি জানালো, ঠাকুর চিত্তদাকে নিষেধ করে দাও, নেতাজি সম্বন্ধে যেন কোনো বক্তব্য না রাখে। দলবদ্ধ দাবি জবরদস্ত চাপ সৃষ্টি করেছে। ঠাকুর তাদের নানাভাবে বোঝাতে চাইলেন, কোনো যুক্তিই তারা মানল না। অগত্যা ঠাকুর আমাকে দিয়ে পরবর্তী কোড়া চাবুক সংখ্যায় একটা বিজ্ঞপ্তি দেওয়ালেন, নেতাজি সম্বন্ধে কোনো ভাব উচ্ছ্বাসের কথা আর বলবো না, অর্থাৎ আমাকে নিয়ে যেন থুতু চাটালেন। এতে উৎফুল্ল হলো আলোচনা চক্রের অতি বিপ্লবী সংগঠন। অন্যদিকে একান্তে আমায় জানিয়ে দিলেন তোমরা যতই তোমরা নিজেদের অনুযায়ী চলো না কেন, আমার মতেই শেষ মত। কিন্তু সত্যি সেটা নিষিদ্ধ ছিল? যদি নিষিদ্ধই হতো, তবে সত্যি যদি নির্দেশ দিয়ে থাকতেন নেতাজি সম্বন্ধে কিছু না বলার, চিত্ত সর্দারকে এমন বললেন কেন? আগ্রহ করে নেতাজি সম্বন্ধে গরম গরম বক্তৃতা দিয়ে হাততালি কুড়িয়ে যাওয়ার বছরের পর বছর ধরে এরকম কিসের দরকার ছিল? বস্তুত বিভিন্ন নেতাকর্মীদের মন রাখতে গিয়ে তাকে বরের মাসি কনের পিসির ভূমিকা নিতে হয়েছে বারে বারে। চোরকে বললেন চুরি করতে, গৃহস্থকে বলেন সজাগ থাকতে। তুমি আমার 2 হাত দিয়ে লিখিয়ে দিও সব কিছু। তিনি প্রকৃতপক্ষে পূরণ করেছেন আমার সব ইচ্ছা। ঠাকুরের এই নির্দেশ মেনেই আমি চললাম সারা জীবন। ঠাকুরের নির্দেশ মতো সারা বর্ধমান জেলাব্যাপী যাত্রা নাটকের মাধ্যমে ঠাকুরের তত্ত্ব প্রচারের দায়িত্ব নিলাম জেলা সংগঠন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। রাম ও নারায়ণ রাম।